এরপর দুই বন্ধু তাদের বন্ধুদের কাছে চলে যায়। রাত বেশ বাড়তে লাগলো, পার্টিও বেশ জমে উঠেছে। খাওয়া দাওয়া সেরে সবাই গোল টেবিল করে বসার ঘরে বসেছে। এমন সময় দেবাশিসবাবুর স্ত্রী রেখা দেবী ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ গো, তুমি কোথায় গেলে? এদিকে এসো, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। সেই চিৎকার শুনে দেবাশিসবাবু ঘরের ভেতরে চলে এলেন। বাইরে বসে থাকা সকল মানুষ তখন খুব অবাক। সেই খবর যখন শুভর কাছে যায়, সেও তখন ঘরের ভেতর যায়। ভেতরে গিয়ে দেবাশিসবাবু বলে উঠলেন, কি হয়েছে নাকি? এত চিৎকার করছো কেন? চিৎকার করব না, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? এই কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে খুলে বলো তো। আর বলো, এই দেখো আলমারি খোলা আছে, আর ভেতরে তোমার ওই টাকার ব্রিফকেসটা নেই। কি বলছো তুমি? নেই মানে? ওখানেই তো থাকার কথা। ওখানেই আছে, তুমি সরো তো, আমি দেখছি, দাঁড়াও। শুধু শুধু উল্টোপাল্টা কথা বলো না তো। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে মৌ রুইদাসের লেখা রহস্যের চক্রব্যূহ। মৌ রুইদাস, জন্ম 1996 সালের বাঁকুড়ায়। বাংলায় এমএ পড়ার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। ইতিমধ্যেই ওনার লেখা বেশ কিছু গল্প প্রকাশ পেয়েছে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি, স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, রহস্যের চক্রব্যূহ। কেউ আমার কথা বিশ্বাস করছো না কেন? দেবু, তুই তো আমার কথা বিশ্বাস করিস। আমাকে তোর বিশ্বাস হয় না? তুই বল না, আমি এমন কাজ করতে পারি? তোকে তো আমি আমার ভাইয়ের মতো মনে করি। বল, আমি কি এত বড় একটা ক্ষতি করতে পারি? তোর আমার প্রতি বিশ্বাস নেই? বল না। দেবাশিস বাবু আর কিভাবে আপনাকে বিশ্বাস করবে বলুন তো? চোখে যা দেখছি তাহলে কি সেটা মিথ্যে? এই ভিডিও ফুটেজটা কি মিথ্যে? কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে। আমি এই জঘন্য কাজ করিনি, আমি করতে পারি না। এমন কাজ আমি কোনোদিনও ভাবতেও পারি না। কিরে, এই বন্ধুকে ভুলে গেলে বুঝি? আরে না না, আসলে কাজের চাপ তো, ওই জন্যই আর ফোন করা হয়নি। বুঝতে পারছি তুই এখন অনেক বড় লোক, তাই এই গরিব বন্ধুর কথা মনে পড়ে না। না, তেমনটা নয় রে। আসলে ওই ব্রিজ তৈরি টেন্ডারটা পেয়ে গেছি, তারপর খুব কাজের চাপও বেড়েছে। সে তো বুঝলাম। তাহলে পার্টি দিচ্ছিস কবে? পার্টি চাই কিন্তু। এত বড় একটা টেন্ডার পেলি আর পার্টি দিবি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পার্টি দেবো। পার্টি আছে তো। কবে? এই তো দুদিন পর। আমি তোকে ফোন করতাম, ভালোই হলো তুই ফোনটা করেছিস। আচ্ছা, বৌদি আর পিয়ালকেও নিয়ে আসবি। রবিবার দিন সন্ধ্যে 7টার সময় আমার বাড়িতে একটা ছোট্ট পার্টির ব্যবস্থা করেছি। সবাই থাকবে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাব। না না, শুধু তুই না, বৌদি আর পিয়ালকেও নিয়ে আসবি, কেমন? আর হ্যাঁ, আমি পিয়াল আর তোর বৌদিকেও নিয়ে আসবো। ওকে বন্ধু, তোর অপেক্ষায় থাকবো। আসি কিন্তু তাহলে, এখন রাখছি, কেমন? হ্যাঁ, রাখ। আর আমরা চলে আসবো, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ফাঁকে গল্পের কথক হিসেবে আমার দায়িত্ব গল্পের অন্যান্য চরিত্রদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আশুতোষবাবু এবং দেবাশিসবাবু দুজনেই খুব ভালো বন্ধু। সেদিক দিয়ে তাদের ছেলেরা, অর্থাৎ আশুতোষবাবুর ছেলে পিয়াল আর দেবাশিসবাবুর ছেলে শুভ, দুজনে খুব ভালো বন্ধু। বলা যায় দুজনেই দুজনার বেস্ট ফ্রেন্ড। শুভ আর পিয়াল দুজনেই সমবয়সী, ওই 22 বছরের কাছাকাছি। পিয়াল প্রেসিডেন্সি কলেজ থেকে ভূগোল নিয়ে পড়ছে, আর অন্যদিকে শুভ
ডিজিটাল ফরেনসিক্সে দক্ষ। সে নিয়েই তার পড়াশোনা। দুইজনের পরিবারের মধ্যে প্রাচীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। পিয়ালের বাবা আশুতোষবাবু একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। অন্যদিকে শুভর বাবা দেবাশিসবাবু একজন কন্ট্রাক্টর, যিনি টেন্ডার নিয়ে রাস্তাঘাট, স্কুল, ব্রিজ ইত্যাদি তৈরি করেন। তাই দেবাশিসবাবু এবারে টেন্ডার পেয়েছে ব্রিজ তৈরি করার। ইদানিং কন্ট্রাক্টর হিসেবে দেবাশিসবাবুর বেশ নামডাক হয়েছে, আর সেই জন্যই তিনি বন্ধু, পার্টির কিছু নেতা আর পাড়ার কাউন্সিলর, চেয়ারম্যান সবাইকেই নিমন্ত্রণ করেছেন। সাথে থানার ওসিকেও নিমন্ত্রণ করেছেন। এরপর যথারীতি দুদিন পর আশুতোষবাবু ওনার ছেলে পিয়াল আর স্ত্রী শ্রাবণীকে নিয়ে বন্ধু দেবাশিসবাবুর পার্টিতে হাজির হলেন। এসে থেকে পিয়ালের চোখজোড়া খুঁজে চলেছে একজনকে। চারিদিকে এদিক সেদিক তাকিয়ে দেখছে। এমন সময় কেউ একজন পেছন থেকে পিয়ালের কাঁধে হাত রাখল আর বলল, কি রে, আমাকে খুঁজছিস? হ্যাঁ, তোকেই তো খুঁজছিলাম। কোথায় ছিলি তুই এতক্ষণ? আরে আর বলিস না, বুঝতেই তো পারছিস, বাড়িতে পার্টি হচ্ছে, তাই একটু কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, সবাই চলে এসেছে? তোর বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসেছে। চল, এখানে আর থেকে কাজ নেই, বন্ধুদের কাছে যাই। হ্যাঁ চল চল। এরপর দুই বন্ধু তাদের বন্ধুদের কাছে চলে যায়। রাত বেশ বাড়তে লাগলো, পার্টিও বেশ জমে উঠেছে। খাওয়া দাওয়া সেরে সবাই গোল টেবিল করে বসার ঘরে বসেছে। এমন সময় দেবাশিসবাবুর স্ত্রী রেখা দেবী ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ গো, তুমি কোথায় গেলে? এদিকে এসো, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। সেই চিৎকার শুনে দেবাশিসবাবু ঘরের ভেতরে চলে এলেন। বাইরে বসে থাকা সকল মানুষ তখন খুব অবাক। সেই খবর যখন শুভর কাছে যায়, সেও তখন ঘরের ভেতর যায়। ভেতরে গিয়ে দেবাশিসবাবু বলে উঠলেন, কি হয়েছেটা কি? এত চিৎকার করছো কেন? চিৎকার করব না, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? এই কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে খুলে বলো তো। আর বলো, এই দেখো আলমারি খোলা আছে, আর ভেতরে তোমার ওই টাকার ব্রিফকেসটা নেই। কি বলছো তুমি? নেই মানে? ওখানেই তো থাকার কথা। ওখানেই আছে, তুমি সরো তো, আমি দেখছি, দাঁড়াও। শুধু শুধু উল্টোপাল্টা কথা বলো না তো। কথাটা বলেই দেবাশিসবাবু আলমারি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল, কিন্তু টাকায় ভরা সেই ব্রিফকেসটা আর খুঁজে পেলেন না। তখন শুভ বলে উঠল, কি হলো বাবা, খুঁজে পেলে? না। না মানে? কোথায় যাবে? ওখানেই থাকবে? আচ্ছা, তুমি অন্য কোথাও রাখোনি তো? না না না, আমার ঠিক মনে আছে, এখানেই রেখেছিলাম। তাহলে কোথায় গেল? ওটা তো আর উড়ে যেতে পারে না। হ্যাঁ, সেটা তো ঠিকই। তাহলে পাচ্ছ না কেন? আরেকবার ভালো করে খুঁজে দেখো। খুঁজলাম তো, কোথাও তো নেই। এখন কি করব? টাকার তো হাত পা নেই, হয়তো তুমি অন্য কোথাও রেখেছো, তারপর ভুলে গেছো। একটু মনে করার চেষ্টা করো। কিছুক্ষণ পর আশুতোষবাবু এবং তার স্ত্রী শ্রাবণীও ভেতরে যায়। সেখানে গিয়ে আশুতোষবাবু বলে উঠলেন, কি হয়েছে দেবু? আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই। মানে কি বলছিস তুই? টেন্ডারে সব টাকা চুরি হয়ে গেছে। মানে কি বলছিস তুই? কি চুরি হয়েছে? টেন্ডারের টাকা? কি বলছিস তুই? কে, কখন, কিভাবে চুরি করলো? সেটাই তো জানি না। টাকা কোথায় ছিল? টাকা আলমারিতে ব্রিফকেসের মধ্যে ছিল, কিন্তু কিন্তু এখন নেই। তোর মনে আছে তো এইখানেই টাকার ব্রিফকেসটা রেখেছিলি? হ্যাঁ রে, আমার ঠিক মনে আছে, এখানেই রেখেছিলাম। তুই শেষবার কখন দেখেছিলি? পার্টি শুরু হওয়ার আগে। তাহলে কি করে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না, এখন কি করব। চল বাইরে গিয়ে সবাইকে ঘটনাটা বলি। ওনারা কিছু মনে করবেন না? করলেই বা, তোর তো এখন টাকাটা ফেরত পাওয়া নিয়ে কথা, তাই কে কি ভাবলো দেখার দরকার নেই। কিন্তু সবাই তো চেনাশোনা, পার্টির লোকজন, কাউন্সিলর, চেয়ারম্যান সবাই আছে। আমি এখন কাকে বলবো? কি হয়েছে বাবা? আঙ্কেল আন্টি চিৎকার করছিল কেন? কি হয়েছে? আর বলিস না পিয়াল, টাকার ব্রিফকেসটা চুরি হয়ে গেছে। কি বলছো তুমি? কখন হলো এইসব? বাড়িতে এত লোকজন আছে, চোর ঢুকলো কোন দিক দিয়ে? কিন্তু কিন্তু এখন কি করবো আশুতোষ? কিছু তো বল, আমার মাথা তো কাজ করছে না।
এতগুলো টাকা? কত টাকা ছিল? 2 কোটি টাকা। হ্যাঁ, এত টাকা? সত্যি চিন্তার বিষয়। আগে চল বাইরে গিয়ে বাকিদের সাথে কথা বল, কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে। এরপর দেবাশিসবাবু ওনার স্ত্রী রেখা দেবী এবং ছেলে শুভ, অন্যদিকে আশুতোষবাবু ওনার স্ত্রী শ্রাবণী আর ছেলে পিয়াল সবাই ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে হাজির হলো। সবার মুখ শুকনো। তাদের দেখে সেখানে উপস্থিত চেয়ারম্যান সাহেব বলে উঠলেন, কি হয়েছে দেবাশিসবাবু? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো অসুবিধা? আর আপনার মিসেস ওভাবে চিৎকার করছিলেন কেন? কিছু কি হয়েছে? আমাদের বলুন না কি হয়েছে। যদি খুবই ব্যক্তিগত হয় তাহলে নাই বলতে পারেন, তবে কোনো অসুবিধা না থাকলে আপনি আমাদের বলতে পারেন। মানে কিভাবে যে কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। না না, এত ইতস্তত করবেন না। কি হয়েছে সেটাই বলুন না, তাহলেই হবে। আসলে টেন্ডারের টাকাটা আমি আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন সেই ব্রিফকেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আলমারি তো আমি চাবি দিয়ে রেখেছিলাম, কিন্তু কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। সে কি? কি বলছেন আপনি? কখন হয়েছে এসব? পার্টি শুরু হওয়ার আগে আমি ব্রিফকেসটা দেখে আলমারির মধ্যে লক করে এসেছিলাম। তারপর হঠাৎ আমার স্ত্রী রুমের ভেতরে গিয়ে দেখলো আলমারি একেবারে খোলা অবস্থায়, আর টাকার ব্যাগটা নেই। এখন বুঝতে পারছি না কোথায় গেল সেটা। আপনি অন্য কোথাও রাখেননি তো? দেখুন, এটা কিন্তু 1 লাখ কিংবা 2 লাখ টাকার গল্প নয়, 2 কোটি টাকার প্রশ্ন। একটু ভালো করে খুঁজুন। আমি দেখেছি স্যার, আমি দেখেছি। আমি সবটাই ভালো করে খুঁজলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন টাকাটা এখন পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি করবেন? সরকারকে কি জবাব দেবেন? আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পারছেন? সরকার কিন্তু বিশ্বাস করবে না যে আপনার টাকাটা চুরি হয়ে গেছে। সরকার এটাই মনে করবে টাকাটা আপনি নিজে সরিয়ে এখন শুধু টাকাটা চুরি যাওয়ার গল্প দিচ্ছেন। আপনি আরেকবার দেখুন ভালো করে। কোথায় আর যাবে? নিশ্চয়ই বাড়িতেই আছে, বা হয়তো অন্য কোথাও আছে। বলছি, অন্য কেউ টাকাটা অন্য কোনো জায়গায় রাখেনি তো? না না চেয়ারম্যান সাহেব, টাকাটা অন্য কোথাও রাখিনি। টাকাটা সত্যিই চুরি হয়ে গেছে। দেখুন দেবাশিসবাবু, সে কথা না হয় আমি বিশ্বাস করলাম, কিন্তু আপনি সরকারকে কিভাবে বোঝাবেন? তাই না? সরকারের টাকা এভাবে হজম করা সম্ভব নয়। সরকার মানবেই না এই কথাটা যে চুরি হয়ে গেছে বলে। তাহলে আমি কি করবো চেয়ারম্যান সাহেব? একটু আপনি সাহায্য করুন আমাকে প্লিজ। আহা, আমি আর কি বলবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। ওসি সাহেব, আপনি প্লিজ কিছু বলুন। আহা, কি বলছেন দেবাশিস বাবু? আপনার মাথা ঠিক আছে তো? টাকা পাওয়া যাচ্ছে না মানে? টাকাটা তো আপনার বাড়িতেই থাকবে। এত বড় একটা কাজের দায়িত্ব নিয়েছেন, ওটা ভালো করে রাখতে পারেননি? এটা কোনো কম টাকার প্রশ্ন নয়। মানছি আমার আরো সাবধান হওয়া দরকার ছিল, কিন্তু এখন উপায় কি? তখন কাউন্সিলর প্রীতম বাবু বলে উঠলেন, এখন টাকাটা আপনাকে আপনার পকেট থেকেই দিতে হবে, না হলে আর তো কোনো উপায় নেই। কি বলছেন আপনি? আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? কি করে সম্ভব কাউন্সিলর বাবু? সেটা আমরা কি করে বলতে পারি বলুন? টাকাটা আপনার বাড়ি থেকে চুরি হয়েছে যখন, আপনিই তখন ক্ষতিপূরণ দেবেন। কিন্তু এতটা টাকা আমি কিভাবে ফেরত দেব আপনারাই বলুন। এটা আমরা কি করে বলবো বলুন? এখন আপনি বলুন না, যদি আমাদের কারো বাড়ি থেকে টাকাটা চুরি যেত, আপনি কি টাকাটা ফেরত দিতেন? দিতেন না। তাহলে আপনি বলুন, এতে আমরা কি করতে পারি? আপনারা চুপ করুন। বাবা, বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো? তাহলে তোমার ঘরে যদি কেউ গিয়ে থাকে, তাহলে তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। সিসিটিভিটা একবার চেক করা দরকার। শুভর কথা শুনে চেয়ারম্যান সাহেব বলে উঠলেন, রাইট, একদম ঠিক কথা। এই কথাটা আমাদের মাথায় কারোর আসেনি। দেবাশিসবাবু, একবার আপনি সিসিটিভি ক্যামেরাটা চেক করুন। আপনার ঘরে কে ঢুকেছিল সেটা ক্যামেরায় নিশ্চয়ই দেখা যাবে। প্লিজ, আপনি আর দেরি করবেন না, ওটা দেখে ফেলুন। যত তাড়াতাড়ি সম্ভব ওটা চেক করুন প্লিজ। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। এরপর দেবাশিসবাবু নিজের ল্যাপটপটা নিয়ে এলেন, ক্যামেরার রেকর্ডিং চালু করলেন পার্টি শুরু হওয়ার সময় থেকেই। সবাই বেশ মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে রেকর্ডিং দেখতে লাগলো। কারোর চোখের পাতা পড়ছে না, ঘর নিস্তব্ধতায় ছেয়ে গেছে।
সবাই চুপচাপ মনোযোগ দিয়ে রেকর্ডিংটা দেখতে লাগলো। এমন সময় দেখা গেল এক ব্যক্তিকে, যিনি সকলের আড়ালে চুপি চুপি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেবাশিস বাবুর রুমে ঢুকল। তাকে দেখে তো সবাই অবাক, বিশেষ করে দেবাশিস বাবু নিজেই। চোখের পাতা তুলে সবাই তখন তাকালো আশুতোষ বাবুর দিকে। আশুতোষ বাবু তো নিজেও খুব অবাক। রেকর্ডিংয়ে যার মুখটা ফুটে উঠেছে সে আর কেউ না, আশুতোষ বাবু নিজেই। এইসব দেখে তিনি বুঝতেই পারছেন না আসলে কি হচ্ছে। তখন ওনার ছেলে পিয়াল বলে উঠল, বাবা, তুমি দেবাশিস আঙ্কেলের রুমে ঢুকেছিলে? কিন্তু কখন ঢুকলে? তুমি তো সবসময় বাইরেই ছিলে, তাহলে রুমে কখন গেলে? এক মিনিট দাঁড়ান সবাই। এই দেখুন এদিকে, উনি কিছু একটা নিয়ে বেরিয়েছেন। ওনার হাতে ঠিক কি আছে? ব্রিফকেস। হ্যাঁ, ব্রিফকেসটা নিয়েই তো উনি বেরিয়ে যাচ্ছেন। আর তারপরে আবার সবাই আশুতোষ বাবুর দিকে তাকালো, আর কাউন্সিলর বলতে শুরু করলেন, আশুতোষ বাবু, আপনি কোথায় গেছেন ব্রিফকেসটা নিয়ে? টাকাটা কোথায় রেখেছেন? কি মুশকিল, আমি এসব কিচ্ছু জানি না। আমি তো বুঝতেই পারছি না ওখানে আমাকে কেন দেখা যাচ্ছে। দেবাশিস বাবু, বাইরের দিকে কোনো সিসিটিভি ক্যামেরা নেই? আছে, সদর দরজায় একটা সিসিটিভি ক্যামেরা আছে। ওই ক্যামেরার রেকর্ডিংটা একবার দেখুন। দেখছি। এরপর সদর দরজার সিসিটিভি ক্যামেরা চেক করে কিছুই দেখতে পেলেন না। আর কি কোথাও ক্যামেরা লাগানো নেই? না চেয়ারম্যান সাহেব। তাহলে আশুতোষ বাবু, আপনি নিজেই বলুন টাকাটা আপনি কোথায় রেখেছেন। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বুঝতে পারছেন না? ইয়ার কি হচ্ছে? আপনার হাতে ব্রিফকেসটা স্পষ্ট দেখা যাচ্ছে, আপনি ওটা নিয়ে বেরিয়ে গেছেন। তার মানে আপনি তো জানবেন ব্রিফকেসটা আপনি কোথায় রেখেছেন। ওটা ভুল দেখাচ্ছে। আমি বলছি তো আমি কিছু জানি না। আমার কথা আপনারা বিশ্বাস করছেন না কেন? কিভাবে বিশ্বাস করব বলতে পারেন? এখানে যদি আপনাকে বাদ দিয়ে আমাকে দেখাতো, তখন আপনারা আমার কথা বিশ্বাস করতেন না। তাহলে আপনার কথা আমাদের বিশ্বাস কি করে হবে? আর আর আমরা কোনো ছোট বাচ্চা নই, তাই আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নেন। ভালোই বলে দিন টাকাটা কোথায় আছে, উত্তর দিন আপনি। আমি সত্যি কথা বলছি, আমি কিছুই জানি না। আমি জানি না আমাকে ওখানে কেন দেখাচ্ছে। আমি দেবুর ঘরে যাইনি, বিশ্বাস করুন সবাই, আমি দেবুর ঘরে যাইনি। কিভাবে বিশ্বাস করব বলুন তো আপনাকে? যেখানে স্পষ্ট ক্যামেরায় আপনাকে দেখাচ্ছে সেখানে আপনার কথা কিভাবে বিশ্বাস করি বলুন তো? সবার কথা শুনে আশুতোষ আর কোনো উপায় না পেয়ে বলে উঠলেন, এই দেবু, তুই তো আমাকে বিশ্বাস করিস, তুই বল না আমি এরকম কাজ করতে পারি? বল আমাকে। আমি সত্যি বলছি, আমি এসব কিছুই জানি না। আমি বুঝতে পারছি না এটা কেন দেখাচ্ছে এরকম। এমন সময় ওসি সুজয় বাবু বলে উঠলেন, আশুতোষ বাবু, মানুষ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু মেশিন মিথ্যে বলে না। ওখানে যা দেখাচ্ছে সবটাই সত্যি। আপনি টাকাটা সরিয়েছেন, এটাই সত্যি। এখন ভালোই মেনে নিলে খুব ভালো হয়। টাকাটা আমাদের হাতে তুলে দিন, তাহলে মনে হয় ভালো হবে। আর না হলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। কি বলছেন আপনি? আমি তো সত্যি কিছুই জানি না। বাবা, তুমি হয়তো সত্যি কথাই বলছো, কিন্তু ক্যামেরায় তোমাকেই দেখাচ্ছে। তুমি বুঝতে পারছো না তার মানে? তুমি নিজেও দেখো তো, ক্যামেরায় কিন্তু তোমাকেই দেখাচ্ছে। আমি সেসব কিছু জানি না। আমি এটা শুধু জানি আমি দেবুর ঘরে যাইনি, আমি কোনো ব্রিফকেস দেখিনি। আমি সত্যি কথা বলছি। মনে হচ্ছে আশুতোষ বাবু আপনি এমনিতে সত্যি কথা বলবেন না, পুলিশকে ডাকতেই হবে। ওসি বাবু, আপনি থানায় খবরটা দিন। পিঠে মার পড়লেই আপনি বুঝতে পারবেন সবটা। দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি এসব কিছুই জানি না। আমি সত্যি কিছুই জানি না। দেবু, তুই আমাকে বিশ্বাস কর। তোর কি মনে হয় আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি বলে? উনি আর কি করে আপনাকে বিশ্বাস করবেন? যেখানে স্পষ্ট আপনাকে দেখা যাচ্ছে সেখানে কি উনি ওনার চোখকে অবিশ্বাস করে আপনার কথা বিশ্বাস করবেন? কোনটা আপনার ঠিক মনে হয় বলুন? আশুতোষ, তুই অন্তত বিশ্বাস কর আমি এই কাজ করিনি।
আশুতোষ বাবু, আপনি যদি সত্যি টাকাটা নিয়ে থাকেন তাহলে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি এই কথা এই চার দেওয়ালের বাইরে যাবে না, এখানেই সবকিছু মিটে যাবে। কোনোদিন আর কেউ এই বিষয়ে আপনাকে আর কোনো কথা বলবে না। আপনি বিশ্বাস করুন ওসি সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি কিছুই জানি না। দেবু, তুই বিশ্বাস কর, আমাদের বন্ধুত্বের দিব্যি আমি এমন কাজ করিনি। আমি এমন কাজ করতে পারি বল? বিশ্বাস কর, আমি এমন কোনো কাজ করিনি। তোকে তো আমি আমার ভাইয়ের মতো মনে করি, তোর এত বড় ক্ষতি আমি করতে পারি না। এই শ্রাবণী, তুমি তো আমাকে চেনো, তুই আমাকে বিশ্বাস করছিস তো? তোর বাবা এত বড় অন্যায় কাজ করেনি রে। বিশ্বাস কর, আমি প্রাইমারি স্কুলের টিচার, ছাত্রছাত্রীদের মানুষ করাই আমার ধর্ম। সেখানে আমি শিক্ষক হয়ে এত বড় একটা অন্যায় কাজ করতে পারি না। শুনুন আশুতোষ বাবু, এখন গল্প শোনার ইচ্ছে আমাদের কারোর নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা বের করে দিন। তাহলে ওসি সাহেবের কথা মতো এখানেই কেসটা বন্ধ হয়ে যাবে, আর তা না হলে এই কেসের জল অনেক দূর গড়াবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ কাউন্সিলর সাহেব, আপনি যা বলছেন একদমই সত্যি কথা। এই জল অনেক দূর কিন্তু গড়াবে। বিশ্বাস করুন চেয়ারম্যান সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি এমন কোনো কাজ করিনি। আমি জানি না ব্রিফকেসটা কোথায় আছে। তাহলে তো এবার আমাদের অন্য পদক্ষেপ নিতেই হবে। ওসি সাহেব, আপনি খবর দিন থানায়, পুলিশ আসুক, তারপর দেখা যাবে কি করা উচিত। দাঁড়ান, আমি আশুতোষের সাথে কথা বলছি, ওকে থানায় নিয়ে যাবেন না? হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখুন উনি যদি কিছু বলেন। আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। না, কোনো আলাদা কথা হবে না, যা বলার আমাদের সামনেই বলুন। কি এমন গোপন কথা বলবেন? কি ব্যাপার বলুন তো দেবাশিস বাবু, আপনি আলাদাভাবে কথা বলতে চাইছেন কেন? তাহলে কি এইসবের পেছনে আপনার হাত আছে? আসলে আপনি আপনার বন্ধুকে দিয়ে টাকাটা চুরি করিয়েছেন ঠিকই, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বলে। কি তাই তো? আপনি নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়েছেন। চেয়ারম্যান সাহেব, তাহলে বুঝতে পারছেন আমাদেরকে গাল গপ্প শোনাচ্ছিল দুই বন্ধু মিলে, নিজেরাই চুরি করেছে, তারপর আমাদের গল্প বলছে। ভাবতে পারেননি যে সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা পড়ে যাবে বলে। দেবাশিস বাবু, আপনার টাকার দরকার ছিল তো আমাদের বলতে পারতেন, এইভাবে চুরি করার কি দরকার ছিল? আমরা আপনাকে সাহায্য করতাম। এতদিনের আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, এটা তো আমরা করতেই পারতাম। কি তাই না চেয়ারম্যান সাহেব? এমন একটা বাজে কাজ আপনি কেন যে করতে গেলেন সেটা বুঝতে পারছি না। হয়তো 2 কোটি টাকা দেখে আপনি লোভটা সামলাতে পারেননি, তাই লোভের বসে এই কাজ করে বসেছেন। কি তাই তো দেবাশিস বাবু? থামুন আপনারা, এইসব আজে বাজে কথা আমার বাবা আর আমার আঙ্কেলের নামে বলবেন না। আমি আমার বাবা আর আঙ্কেলকে খুব ভালো করে চিনি, তাই তারা এরকম কোনো কাজ কোনোদিন করতেই পারে না। বুঝলে খোকা, তুমি এখন অনেক ছোট, কলেজে বড়, তাই এই সমাজকে তুমি এতটা জানো না। তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি, বড়দের ব্যাপারে কথা বলো না। আর তুমি কি করে বলছো যেখানে সব প্রমাণ তোমার আঙ্কেলের দিকে, তাকেই দেখা যাচ্ছে ক্যামেরায়, তারপরেও বলছো এইসব কথা? তুমি আবার এটা বলবে না তো যে ক্যামেরায় ভুল দেখাচ্ছে? তাহলে আবার বলি, এটা যদি তোমার আঙ্কেলের জায়গায় অন্য কাউকে দেখা যেত, তখনও কি তুমি এটাই বলতে না? এখন আশুতোষ বাবুকে দেখা যাচ্ছে তো, তাই এমন কথা বলছো। আসলে কি বলো তো, দোষ কি আর সবাই মানতে চায়? এখন প্রমাণ পাওয়া না গেলে তো চুরির গল্পটা ভালোই চলতো, কিন্তু প্রমাণটা পাওয়া গেল, ওটাই রক্ষে। দেখুন, এইসব আমি করিনি, বিশ্বাস করুন। আমি জানি না আমাকে এখানে কেন দেখা যাচ্ছে। সে তো আর এখন আপনাকে কিছুই বলতে হবে না, আপনার কোনো কথায় আর আমাদের বিশ্বাস নেই। থানায় খবর দেওয়া হচ্ছে, এখন পুলিশ যা ভালো বুঝবে তাই করবে। তবে ব্রিফকেসটা বের করে দিলে আপনাকে আর থানায় যেতে হতো না। শিক্ষকতার জন্য এতদিনে যে সম্মান আপনি অর্জন করেছিলেন, সেই সম্মানটা আপনার এইরকম একটা বাজে কাজের জন্য সব ধুলোয় মিশে যাবে। না, পুলিশে জানাবেন না,
আপনি যদি আমাদেরকে পুলিশে জানাতে বারণ করেন তাহলে আমরা ধরে নেব যে আপনিও এই কাজে যুক্ত। তখন কিন্তু আপনাদের দুজনকেই থানায় যেতে হবে। আর এখানে 1 কিংবা 2 লাখ টাকার কোনো প্রশ্ন নয়, 2 কোটি টাকার প্রশ্ন। আর 2 কোটি টাকা অ্যামাউন্টটা কম নয় কিন্তু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। বাবা, সিসিটিভি ক্যামেরায় আশুতোষ আঙ্কেলকে দেখা যাচ্ছে। তাহলে তিনি কি সত্যি এমন কাজ করলেন? তোমার কি মনে হয় বলো তো? শুভ, আমি যতটা আশুতোষকে চিনি সে এমন কাজ করতে পারে না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। এখন আমি কি করব শুভ? তারপর 2 কোটি টাকার প্রশ্ন, সরকার তো ছেড়ে দেবে না। চলো, আমাদের থানায় যেতে হবে। না, আমি যাব না। কেন? আমি আমি কি মুখ নিয়ে যাব বলতে পারি শুভ? আশুতোষকে কি বলবো? আমি যাব না শুভ, আমি যাব না। বাবা, তোমাকে যেতে হবে। তুমি যখন বিশ্বাস করছো যে আশুতোষ আঙ্কেল এরকম কাজ করতে পারে না, তখন তোমার যাওয়া উচিত। হ্যাঁ, আমি যাব। চল। হ্যাঁ বাবা, চলো। কিছুক্ষণ পর শুভ আর দেবাশিস বাবু থানায় এলেন। থানায় এসে দেখতে পেলেন পিয়াল আর ওর মা বাইরে দাঁড়িয়ে আছে। পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। শুভ এসে তাদের সামনে দাঁড়ালো আর বলল, আন্টি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে। শুভর কথা শুনে পিয়ালের মা আরও কাঁদতে শুরু করলো। তখন দেবাশিস বাবু বললেন, বৌদি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর কাঁদবেন না, আমরা সবাই আছি আশুতোষের সাথে। আমি আশুতোষকে চিনি, তাই আমাদের সত্যিটা খুঁজে বের করতেই হবে। হ্যাঁ আন্টি, আমাদের সত্যিটা খুঁজে বের করতেই হবে। পিয়াল, তুই আমার সাথে আছিস তো? তোর সাহায্য লাগবে আমার। আমি আছি তোর সাথে। আচ্ছা, চল একবার আঙ্কেলের সাথে দেখা করে আসি। হ্যাঁ, চল। এই বলে শুভ আর পিয়াল দুজনেই থানার ভেতরে এলো। ইন্সপেক্টরকে শুভ বলল, স্যার, আমরা আশুতোষ আঙ্কেলের সাথে একবার দেখা করতে চাই, কিছু কথা বলবো। এখন কোনো কথা হবে না, যা বলার কোর্টে বলবে। দেখুন, আমি একবার ওনার সাথে দেখা করে কথা বলতে চাই। প্লিজ, আপনি আমাদের বাধা দেবেন না। আর আমরা তো বাড়ির লোক, বাড়ির লোকেদের তো দেখা করতে দেয়। আচ্ছা, তুমি আমাকে আইন বোঝাচ্ছ? আইনের ব্যাপারে তুমি কি বোঝো? যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। তোমরা আবার আমাকে বোঝাচ্ছ? ভালো কথা বলছি, থানার থেকে চলে যাও, আমাদের কাজ করতে দাও। আমাদের কাজে বাধা দিলে কিন্তু তখন হয়তো তোমাদেরকেও লকআপে রাখতে হবে। এমন সময় ভেতর থেকে চিৎকার শোনা গেল। আমি সত্যি কথা বলছি, আমি এত বড় অন্যায় কাজ করিনি। আমি আমার ছেলের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় করিনি। এই আশুতোষ মরে যাবে, কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না। আশুতোষ বাবুর কথা শুনে শুভ বলে উঠল, দেখুন, ওনার সাথে কথা বলা আমাদের খুব দরকার। প্লিজ স্যার, একবার আমাদের দেখা করতে দিন। শেষ পর্যন্ত শুভর কথায় ইন্সপেক্টর তাদের ভেতরে যেতে দিল, তবে বেশি সময় দিতে পারবে না এটাও বলে দিল। শুভ বলল, না না, আমাদের বেশি সময় একদম লাগবে না, আমরা কথা বলেই বেরিয়ে যাব। ভেতরে গিয়ে দেখল আশুতোষবাবুর মুখটা একেবারেই শুকিয়ে গেছে। পিয়ালকে দেখে আশুতোষবাবু বলে উঠলেন, পিয়াল, শুভ, তোরা এইখানে? পিয়াল, তোর মা কোথায়? বাবা, মা ঠিক আছে, মাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি আছি তো মায়ের কাছে। তুমি আমাদের একটা কথা বলো তো, তুমি কি আঙ্কেলের রুমে একবারও গেছিলে? কথাটা শুনে আশুতোষবাবু চুপ করে রইলেন। আর তখন শুভ বলে উঠল, আঙ্কেল, তুমি ভেবো না যে আমরা তোমাকে সন্দেহ করছি। তোমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমাদের সবটা জানতে হবে, তাই জিজ্ঞাসা করছি। না, আমি একবারের জন্য দেবুর ঘরে যাইনি। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার আসছি। তুমি চিন্তা করো না, আসল সত্যিটা আমরা খুঁজে বের করব। তোমাকে সসম্মানে জেল থেকে ফিরিয়ে নিয়ে যাব, আর আসল দোষীকেও আমরা খুঁজে বের করব। পিয়াল, তোর মাকে দেখে রাখবি, কাঁদতে বারণ করবি, আর বলবি আমি কোনো অন্যায় কাজ করিনি। আমরা জানি বাবা, শুধু তুমি ঠিক থাকবে,
বেশি চিন্তা করবে না। দেবাশিস আঙ্কেলও এসেছে, বাইরে আছে। আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, যা করবি সাবধানে করবি। এরপর সবাই বাড়ি ফিরে এলো। পিয়াল আর ওর মাকে বাড়িতে পৌঁছে দিয়ে শুভ আর দেবাশিস বাবু বাড়িতে ফিরে এলো। সকালে শুভ পিয়ালকে ফোন করে বলল, এত সকালে? কিন্তু কেন? তদন্ত করতে হবে, আসল সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। এরপর পিয়াল শুভর বাড়িতে আসে। শুভ বলে, দেখ পিয়াল, আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পেরেছি আঙ্কেল এমন কোনো কাজ করেনি। তাহলে সিসিটিভি ক্যামেরায় আঙ্কেলকে দেখা যাচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা চল একবার বাবার সাথে কথা বলি। এরপর দুজনে মিলে দেবাশিস বাবুর কাছে আসে। শুভ তার বাবাকে বলল, বাবা, তোমার কাছে ভিডিও ফুটেজটা আছে তো? হ্যাঁ আছে, পুলিশকে এক কপি দিয়েছি, তবে আমার কাছেও রেকর্ডিংটা আছে। বাবা, আমাকে ওই রেকর্ডিংটার একটা কপি দেবে কি? হ্যাঁ, কেন দেবো না, কিন্তু তুই ওটা নিয়ে কী করবি? বাবা, আজকাল সব হয়, হয়তো তোমার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সেখানে আঙ্কেলকে দেখানো হয়েছে। আমি একবার ভিডিওটা চেক করে দেখতে চাই ভিডিওটা আসল কি না। আচ্ছা, আমি তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি। দেবাশিস বাবু চলে যেতেই পিয়াল বলল, তুই কি ভাবছিস বলতো? আমার মনে হচ্ছে এর পেছনে কোনো আলাদা কাহিনী আছে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা কি কখনো ভুল দেখায়? না, দেখায় না, তবে আমরা যা দেখি তা কিন্তু সবসময় সঠিক হয় না। আমাদের দেখার বাইরেও একটা আলাদা গল্প থাকে। এবার সে গল্পটা কি সেটাই খুঁজে বের করতে হয়। তুই কি করতে চাইছিস? আমি সত্যিটা খুঁজে বের করতে চাই। কিন্তু কিভাবে? উপায় তো একটা বের করতেই হবে। শুভ, আমি ফুটেজটা তোর হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি, কিন্তু তুই কি করতে চাইছিস? বাবা, আমি সত্যিটা খুঁজে বের করতে চাই, আর এই ভিডিও ফুটেজটাই হবে আমাদের হাতিয়ার। এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তবে খুব সাবধানে কাজ করবি। হ্যাঁ বাবা, আমরা খুব সাবধানে কাজটা করব। এরপর দুজনে শুভর ঘরে গিয়ে ওই রেকর্ডিংটা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর শুভ বলে উঠল, পিয়াল, এই ভিডিওটা আসল। তাহলে কি বলতে চাইছিস আমার বাবা সত্যি এই কাজ করেছে? বুঝতে পারছি না, তবে আমার এটাও মনে হচ্ছে না যে যা আমাদের দেখানো হচ্ছে তা সবটা সত্যি না। তাহলে এখন কি করবি? কিছু তো একটা আমাদের করতেই হবে। আচ্ছা পিয়াল, আঙ্কেলের কোনো শত্রু ছিল? শত্রু? বাবার আবার শত্রু কি করে হবে? বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আর শিক্ষকদের শত্রু কি করে হবে? আচ্ছা বেশ, চল আর একবার বাবার সাথে দেখা করতে হবে। কিন্তু কেন? দেখ, আমার মনে হচ্ছে কেউ আঙ্কেলের ক্ষতি করতে চাইছে। এখন সেই শত্রুতা কার সাথে সেটাই খুঁজে বের করতে হবে। আঙ্কেলের সাথে কারো শত্রুতা থাকতে পারে, এটার আশা অনেকটাই কম। এবার সেই শত্রুতা বাবার সাথেও হতে পারে। মানে আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। বুঝতে পারবি, আগে চল বাবার সাথে কথা বলতে হবে। এরপর শুভ আর পিয়াল আবার দেবাশিস বাবুর সাথে দেখা করতে আসে। আর তাদের দেখে দেবাশিস বাবু বলে উঠলেন, কি হয়েছে? আবার কিছু কথা আছে? বাবা, তোমার কোনো শত্রু আছে? মানে যে তোমার ক্ষতি করতে চায় এমন কেউ? শত্রু আবার কে থাকবে? না বাবা, তাও তুমি একজন কন্ট্রাক্টর, তোমার মতো নিশ্চয়ই আরও অনেক কন্ট্রাক্টর আছে যারা এই টেন্ডারের অংশীদার হয়েছিল। হ্যাঁ, হয়েছিল তো। আচ্ছা, তাদের নামগুলো তুমি একবার বলতে পারবে? তাদের নাম জেনে তুই কি করবি? বাবা, আমার মনে হচ্ছে তোমার কোনো শত্রুই এই কাজটা করেছে। এখন আঙ্কেলের শত্রু থাকাটা অনেকটাই কম, কারণ আঙ্কেল একজন শিক্ষক। তবে তোমার শত্রু থাকাটা অনেকটাই সম্ভব, কারণ তুমি একজন কন্ট্রাক্টর। তুমি যে কাজে যুক্ত সে কাজে শত্রু থাকাটাই স্বাভাবিক। তাই আমি জানতে চাইছি, তোমার কোনো শত্রু আছে? মানে তোমার কোনো প্রতিযোগী? ব্যবসায় প্রতিযোগী তো থাকবেই, তবে তাই বলে সেই যে দোষ করেছে এমনটা তো নাও হতে পারে। বাবা, আমি বলছি না যে এমনটা হতে পারে, তবে হতেও তো পারে। তাও বাবা, ভালো করে মনে করো, তোমার কোনো শত্রু আছে যে তোমাকে বিপদে ফেলতে চায়? ব্যবসায় প্রতিযোগী তো থাকবেই, তবে তাই বলে সেই যে দোষ করেছে এমনটা তো নাও হতে পারে। আচ্ছা, এবার টেন্ডারে তোমার মতো আর কে কে ছিল?
আমার ক্ষতি করতে পারে এমন তো আমি কাউকে চিনি না, তবে হিংসে করে তো অনেকেই, সেটা আমি বুঝি। হয়তো মুখে সেটা কেউ প্রকাশ করে না, ওপরে ভালো মানুষের মতন ব্যবহার করে, আর ভেতরে ভেতরে খুব হিংসে করে, সেটা আমি জানি। আর 3 জন কন্ট্রাক্টর এই টেন্ডারে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তাদের নামগুলো কি তুমি বলতে পারবে? হ্যাঁ, কেন বলতে পারবো না। তাদের একজনের নাম শ্যামসুন্দর বসাক, তিনি আমার মতন একজন কন্ট্রাক্টর। আর একজন নাম দীনবন্ধু হালদার, আর একজন কালীপদ চ্যাটার্জি। আচ্ছা, ওনাদের কথাবার্তা ব্যবহার কেমন? মানে ওনারা মানুষ কেমন? মানুষ হিসেবে তো ভালোই, কোনোদিন কোনো খারাপ কথা শুনিনি। তবে যে ব্যবসায় আমরা যুক্ত সেখানে 2 নম্বর ব্যবসা তো চলে। অনেকে 50% টাকা নিজের পকেটে রাখে, বাকি 50% টাকা দিয়ে কাজ করে। আমিও করি, মিথ্যে বলবো না, কিন্তু মানুষের ক্ষতি করে না। ভালো কাজ করার পর যদি টাকা বাঁচে তখন আমি সেটা নিই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাদের সঙ্গে একবার কথা বলবো। তুমি ওনাদের ঠিকানাটা কি দেবে? আচ্ছা, বেশ। এরপর সবার সাথে কথা বলে শুভ আর পিয়াল, কিন্তু তাদের সাথে কথা বলে তাদের কাউকেই সন্দেহ হয়নি। তারা দুজনে আবার বাড়ি ফিরে আসে। দেবাশিসবাবুকে শুভ প্রশ্ন করে, বাবা, ওসি সুজয়বাবু মানুষ হিসেবে কেমন? এমন কথা জিজ্ঞেস করছিস কেন? না, আমি এমনি জিজ্ঞাসা করছি। ওসি সুজয়বাবু মানুষটা ভালো। ওনার সাথে যতটুকু কথা বলেছি, যতটুকু চিনেছি, তাতে ওনাকে আমার খারাপ মানুষ বলে মনে হয়নি। আর কোনোদিন কোনো খারাপ কাজও করতে দেখিনি, আর শুনিও নি। আচ্ছা বাবা, আমরা একটু আসছি। কোথায় যাচ্ছিস? একটু থানায় যাব, আর একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? একটা ভালো উকিলের ব্যবস্থা করতে হবে। খবর পেলাম আশুতোষ আঙ্কেলকে আজই কোর্টে তুলবে, তাই একবার আঙ্কেলের সাথে দেখা করাটা উচিত। এরপর শুভ আর পিয়াল থানায় যায়। সেখানে গিয়ে আশুতোষ বাবুর সাথে দেখা করে। কিছুক্ষণ পরে ওনাকে কোর্টে নিয়ে যায়। শুভ আর পিয়াল দুজনেই কোর্টে যায়। সেখানে গিয়ে তারা দেখে দেবাশিসবাবু এসেছেন, সঙ্গে আছে একজন উকিল, নাম কল্যাণ গাঙ্গুলি। উনি একজন নামকরা উকিল। প্রথম দিন কোর্টে জজ সাহেবের কাছে প্রমাণ জোগাড় করার জন্য কল্যাণবাবু কিছুদিন সময় চেয়ে নেন। জজ সাহেব 2 দিনের সময় দেন। 2 দিনের মধ্যে প্রমাণ জোগাড় করতে না পারলে আশুতোষবাবুকে জেলে যেতে হবে। উকিল কল্যাণবাবু তাতেই রাজি হন। আগামী 2 দিনের মধ্যে সব প্রমাণ জোগাড় করতে হবে। আশুতোষবাবুকে আবার পুলিশ নিয়ে চলে যায়। দেবাশিসবাবু বাড়ি ফিরে যান। শুভ আর পিয়াল উকিলের সাথে ওনার চেম্বারে যান। সেখানে পৌঁছে উকিল অর্থাৎ কল্যাণবাবু বলে উঠলেন, দেখো শুভ, আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আমাদের আসল দোষীকে খুঁজে বের করতে হবে, না হলে আর আমাদের কিছুই করার থাকবে না। আচ্ছা, কিছুই কি করা যায় না? কি করব বলো? এখানে আমি এক্সপার্টকে দিয়ে সেই ভিডিও ফুটেজ চেক করিয়েছি। তারা বলেছে এই ভিডিও আসল, কোনো রকম ভুল নেই। আর যদি তার কথা মেনে নিই তাহলে তোমার বাবাই দোষী। সব প্রমাণ তোমার বাবার বিরুদ্ধে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তোমার বাবাকে। জজ সাহেব তো সময় দিতেই চাইছিলেন না। অনেক আর্জি করেছি, তাই শেষ পর্যন্ত 2 দিন সময় দিয়েছি। তাই বলছি, নিজের বাবাকে যদি নির্দোষ প্রমাণিত করতে চাও তাহলে প্রমাণ জোগাড় করো। ওকে স্যার, আমরা দেখছি স্যার। হ্যাঁ স্যার, আমি আমার বাবাকে চিনি। এমন কাজ করতেই পারেন না। আমাদের চোখের সামনেই আছে সেই গণ্ডগোল, কিন্তু আমরা ধরতে পারছি না। আচ্ছা স্যার, যদি প্রমাণ করতে না পারি তখন কি হবে? দেখো, এখানে 2 কোটি টাকার প্রশ্ন, তাই টাকাটা ফিরিয়ে দিলে হয়তো সাজা ভোগ করতে হবে না। কিন্তু স্যার, এতগুলো টাকা আমরা পাবো কোথায়? আমি জানি শুভ, তোমার বাবাকে আমি অনেক দিন ধরেই চিনি। দেবাশিসবাবু আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, তাই আমি এই কেসটা নিয়েছি। না হলে যে কেসে অপরাধী প্রমাণিত হয়ে গেছে সেই কেস কেউই নেবে না। আচ্ছা, বাকি কথা পরে হবে। আজ আমি আসি, আমাকে বাড়ি ফিরতে হবে। উকিলের কথা শুনে শুভ আর পিয়াল চেম্বার থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই পিয়াল বলল, কি হবে রে শুভ? বাবাকে তাহলে আমরা আর বাঁচাতে পারবো না? মাকে কি উত্তর দেব? তাহলে বাবা সারা জীবন জেলে থেকে যাবে? বাবা তো এত বড় অন্যায়টা মেনে নিতে পারবে না। বাবার কিছু যদি হয়ে যায়, বাবা কিছুতেই সহ্য করতে পারবে না, সাথে মাও পারবে না। আমার খুব ভয় করছে।
আমি ওদের দুজনকেই হারিয়ে ফেলবো না তো? শুভ, তুই চিন্তা করিস না ভাই, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু একটা ক্লু পাই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ক্লুটাই তো পাচ্ছিস না শুভ। কি হবে তাহলে? হাতে আর মাত্র 2 দিন সময়। এই 2 দিনের মধ্যে কিভাবে হবে সব কিছু? প্রমাণ জোগাড় করা কি চারটিখানি ব্যাপার? কিভাবে হবে শুভ? আমি আর ভাবতে পারছি না। দেখ, মাথায় এত চাপ নিস না, আমি তো আছি, দেখছি কি করা যায়। আচ্ছা, বাড়ি যাবি তো? না না, আগে একটা রেস্টুরেন্টে চল, খুব খিদে পেয়েছে। বাড়িতে গিয়ে খাবি? না, এখন বাড়িতে যাব না। এরপর আর পিয়াল কোনো কথা বলল না। দুপুর হয়ে গিয়েছিল, তাই একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেল। চেয়ারে বসে শুভ যেন কোনো গভীর ভাবনায় ডুব দিল। পিয়াল খাবারের কথা জিজ্ঞাসা করছে, তবে শুভ বলেছে যা পারে অর্ডার দিতে। পিয়াল জানে শুভ কি খাবার খায়, তাই সেই মতোই পিয়াল খাবার অর্ডার দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। শুভ মন দিয়ে খাবার খেতে শুরু করলো, তবে পিয়াল জানে শুভ খাবার খেলেও তার মন এবং মস্তিষ্ক পড়ে আছে কেসের কাছে। মনে মনে যে শুভ কোনো গভীর চিন্তায় বিভোর হয়ে আছে সেটা পিয়াল বোঝে। তাই আর পিয়াল শুভকে কোনো প্রশ্ন করল না। এমন সময় একজন ব্যক্তি এসে বললেন, আরে তোমরা এখানে খাবার খেতে এসেছো? শুভ আর পিয়াল চোখ তুলে সামনের দিকে তাকালো। দেখল চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? হ্যাঁ, ওই একটু কাজে এসেছিলাম আর কি। তা পিয়াল, তোমার বাবার কি খবর? উনি কি সত্যিটা বলেছেন? চেয়ারম্যান সাহেবের কথা শুনে পিয়াল কিছু বলতে পারল না। মাথা নিচু করে চুপ করে বসে রইল। তখন শুভ বলে উঠল, আসলে স্যার, আঙ্কেল ভালোই আছে, তবে খুব তাড়াতাড়ি আরও ভালো হয়ে যাবেন। আসল দোষীকে খুঁজে পেলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাই নাকি? তা দোষীকে কি খুঁজে পেয়েছো? না, তবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে তো খুব ভালোই খবর। হ্যাঁ, ওই আর কি। বেশ বেশ, আমি তাহলে আসি, তোমরা খাবার খাও। ঠিক আছে স্যার। এরপর চেয়ারম্যান সাহেব চলে গেলেন। তবে ওনার চলে যাওয়ার দিকে শুভ বেশ কিছুক্ষণ ভালো করে তাকিয়ে রইল। তখন পিয়াল বলে উঠল, কি হলো? তুই কি দেখছিস? না, কিছু না, চল খাবার খাই। এরপর খাবার খেয়ে শুভ আর পিয়াল নিজের নিজের বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে শুভ আবার সেই ভিডিও ফুটেজটা ভালো করে দেখতে লাগলো। আর তার মনের মধ্যে তখন একটা খটকা লাগলো। খুব মনোযোগ দিয়ে শুভ ভিডিও ফুটেজ দেখে, আর তাতেই তার কপালের ভাঁজগুলো সরে যায়। বুঝলি পিয়াল, রহস্যের জট মনে হয় আস্তে আস্তে আলগা হচ্ছে। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পারবি, আর একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। বলবো, হাতে সব প্রমাণ নিয়ে সব কথা বলবো। মানে কি বলছিস তুই? তোকে বোঝার কোনো দরকার নেই। আজব ব্যাপার, তুই ফোন করলি আর তুই কোনো কথা না বলেই ফোনটা রেখে দিচ্ছিস। তোর মাথার মধ্যে কি চলছে বলতো? অনেক কিছু চলছে, এখন রাখ ফোন। পিয়ালকে আর কথা বলতে না দিয়ে শুভ ফট করে ফোনটা কেটে দেয়। পিয়াল বুঝতে পারে না শুভর কি হয়েছে। মনে মনে বলে উঠল, মাথা খারাপ হয়ে গেল নাকি? এতটা চাপ দেওয়া কি ওকে ঠিক হয়নি? সেদিন আর শুভ পিয়ালকে ফোন করল না। পিয়াল বেশ চিন্তায় রইল। পিয়াল ভাবল শুভ হয়তো প্রমাণ খোঁজার চক্করে অনেকটা চাপের মধ্যে আছে। তাই আর সেদিন পিয়াল নিজেও শুভকে ফোন করল না। একটা দিন এইভাবেই কেটে গেল। পিয়াল খুব চিন্তায় ছিল, কিন্তু তাও সে শুভকে ফোন করেনি। ভেবেছে নিজের বাবার জন্য শুভকে সে বিপদে ফেলবে না। পিয়ালকে চিন্তা করতে দেখে তার মা বলেছে, পিয়াল, সত্যিটা খুঁজে বার করতে পেরেছিস? পিয়ালের মুখটা দেখে শ্রাবণী দেবী বলে উঠলেন, কিরে, কিছুই প্রমাণ জোগাড় হয়নি? না মা। তাহলে কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। তোর দেবাশিস আঙ্কেল আর শুভ কিছু করতে পারছে না? কিছু করতে পারলে তো আসল সত্যিটাই খুঁজে পেতাম। তাহলে কি আর কিছুই করার নেই? জানি না মা, জানি না, আমি কিচ্ছু জানি না। এরপর পিয়াল সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। শুভকে অনেকবার ফোন করে, কিন্তু শুভ ফোন তোলে না।
ওদিকে শুভ তার বাবাকে বলে, বাবা, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ করতে হবে? বলছি বাবা, বলছি। আমি যে কথাটা বলছি সেটা কিন্তু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই খবরটা যেন সবার কানে যায়। বিশেষ করে সেদিন তোমার বাড়িতে যারা যারা উপস্থিত ছিল তারা যেন খবরটা পায়। তুই কি করতে চাইছিস বলতো? তুই কি কোনো প্রমাণ পেয়েছিস? বাবা, আমি তোমাকে সব কথা বলবো, কিন্তু আমি এখন যেটা বলছি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি খবরটা দিয়ে দেবো, কিন্তু কোন খবর? আমি বলছি কোন খবর। তুমি শুধু সবাইকে বলো যে টাকাটা চুরি করেছিল সে তার একটা জিনিস আমাদের বাড়িতেই ফেলে গেছে, আর সেটা পাওয়া গেছে। কাল পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কি বলছিস তুই? কোন প্রমাণের কথা বলছিস? বাবা, আমি বললাম তো, তোমাকে আমি পরে সবটা বলবো। এখন তুমি শুধু এই খবরটা চারিদিকে ছড়িয়ে দাও। এই খবরটা যেন সবাই পায়। মানে সেদিন যারা যারা আমাদের বাড়িতে উপস্থিত ছিল, কাউন্সিলর, চেয়ারম্যান, ওসি সাহেব, সাথে আরও 2-4 জন পার্টির নেতারা, যারা যারা উপস্থিত ছিল তারা যেন প্রত্যেকে এই খবরটা পায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি সবাইকে। এরপর দেবাশিসবাবু শুভর কথা মতো খবরটা চারিদিকে ছড়িয়ে দেয়। সবাই এই খবর পায়। কাউন্সিলর থেকে শুরু করে সেই চেয়ারম্যান, ওসি সাহেব, পার্টির নেতারা সবাই সেই খবর পেয়ে যায়। এবার আসল খেলা শুরু হবে। শুভ, তুই কোন খেলার কথা বলছিস? আজ রাতেই তুমি সেই খেলাটা দেখতে পাবে। ঠিক আছে, তবে সাবধানে কাজটা করবি। হ্যাঁ বাবা, আমি সাবধানেই কাজটা করছি। রাত হয়ে যায়। পিয়াল শুভকে অনেকবার ফোন করেছে, কিন্তু শুভকে পায়নি। তাই অনেকটা অভিমান করে আর ফোন করেনি। এদিকে চেয়ারম্যান সাহেব ফোন করে ওসি সাহেবকে বলে, হ্যাঁ, তাই তো শুনলাম। আচ্ছা, তাই নাকি? তা অপরাধী ঠিক কে সেটা কি জানা গেছে? না, এখনো বলেনি দেবাশিস বাবু। প্রমাণটা নাকি কালকে আদালতে দেখাবে। আচ্ছা, বেশ বেশ। চেয়ারম্যান সাহেব, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, একটু হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? আর বলবেন না, দেবাশিস বাবু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। প্রেশার বেড়ে গেছে শুনলাম। আর হবেই না কেন, এতদিনে যা সব হলো ওনার সাথে, তাতে তো শরীর খারাপ হবেই। তাই একবার ভাবছিলাম হাসপাতাল থেকে ঘুরে আসব। যতই হোক ওনার সাথে পরিচয় আমার অনেক দিনের। আপনি যাবেন নাকি হাসপাতালে? না না, থাক, আজ আর যাব না। কাল গিয়ে একবার দেখে আসবো। এত রাতে আর বাইরে যাওয়া ঠিক হবে না। আপনি তো জানেনই যে আমাকে আবার ঠিক সময় ঘুমিয়ে পড়তে হয়, না হলে আমার শরীর খারাপ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখুন। ও বলছি, আরেকটা কথা আছে। হ্যাঁ বলুন। বলছি, দেবাশিস বাবুর বাড়িতে তাহলে আজ রাতে কে থাকছে? কেন বলুন তো? না না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলুন। আমি ভাবলাম আপনি আবার এই সব কথা কেন জানতে চাইছেন। তাও বলছি, বাড়িতে কেউ নেই, সবাই হাসপাতালে থাকবে। এখন দেবাশিস বাবুর শরীর কেমন থাকে কে জানে। ডাক্তার তো ভালো মন্দ বুঝবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা রাখছি, হ্যাঁ এখন ফোনটা। হ্যাঁ, রাখুন। এরপর রাত হয়ে যায়। আর আজকের রাতটাই শেষ। কাল আশুতোষ বাবুর সাজা ঘোষণা হবে। সবাই খুবই চিন্তিত, তার উপর দেবাশিস বাবুর এমন অবস্থা। কিন্তু রাত যখন গভীর, তখন দেখা যায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে দেবাশিস বাবুর বাড়িতে ঢুকছে। সেই মানুষটি আস্তে আস্তে পা ফেলে এদিক ওদিক ভালো করে লক্ষ্য করে ঘরের মধ্যে প্রবেশ করছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই আলোটা জ্বলে উঠল। সেই ব্যক্তি তাকিয়ে দেখল তার সামনে অনেকে দাঁড়িয়ে আছে। দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে কাউন্সিলর, ওসি সাহেব, পার্টির নেতারা, পিয়ালের মা, শুভ এবং শুভর মা। সবাইকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আগন্তুক সেই ব্যক্তি খুবই অবাক হলো। সেই ব্যক্তি তখনই বেরিয়ে যেতে লাগলো, কিন্তু পিছন ফিরে দেখল পেছনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। তাই আর তিনি বেরিয়ে যেতে পারলেন না। শুভ ওই ব্যক্তির কাছে এসে দাঁড়ালো, তারপর বলল, কি এবার তো চাদরটা সরিয়ে নিন, সবাইকে আপনার চাঁদ বদনটা দেখান। শুভ টেনে ধরল সেই ব্যক্তির চাদর। কি করছেন চেয়ারম্যান সাহেব?
ধরা পড়ে গেছেন তো আপনি, আর আপনাকে তো ধরা পড়তেই হতো। এক ঝটকায় শুভ চাদরটা সরিয়ে দিল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তখন সবাই অবাক। সত্যিই তো উনি চেয়ারম্যান সাহেব। তখন চেয়ারম্যান সাহেব বললেন, কি কি বলতে চাইছো তুমি? আমি ধরা পড়ে গেলাম মানে? কি করেছি আমি? কেন কি করেছেন আপনি সেটা তো এবার আপনি নিজের মুখেই বলবেন। আমার কাজ ছিল আসল অপরাধীকে খুঁজে বের করা, আর সেটা আমি করে দিয়েছি। এ কি চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? আপনি না রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন? তাহলে এখানে এলেন কিভাবে? ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে নাকি আপনার? ইয়ে না মানে আসলে আমি... কি না মানে করছেন? ওসি সাহেব ছাড়ুন না ওসব কথা। আসলে উনি তো আসল অপরাধী। উনি যে এইভাবে ধরা পড়ে যাবেন বুঝতেই পারেননি, কি তাই তো? আসল অপরাধী মানে? তুমি কি আসল অপরাধীকে খুঁজে পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। আর সে এখন আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে। ও, তা কে সেই অপরাধী? কেন আপনি? কি বলছো তুমি? তুমি কি জানো তুমি কাকে কি বলছো? তুমি আমাকে অপরাধী বলছো? হ্যাঁ বলছি। চেয়ারম্যান সাহেব না বোঝার ভান করে উল্টো প্রশ্ন শুভর দিকে ছুড়ে দিল। কি আবোল তাবোল কথা বলছো তুমি? তুমি কি জানো তুমি কার সম্বন্ধে কি কথা বলছো? আমি হলাম চেয়ারম্যান। শুধু মুখে বলে দিলেই হয় না, অপরাধ প্রমাণিত হওয়ার জন্য প্রমাণও লাগে। প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ আছে তো প্রমাণ। কথাটি শুনে চেয়ারম্যান সাহেব চুপ করে গেলেন। সেটা দেখে শুভ বলে উঠল, কি চেয়ারম্যান সাহেব, সব হাওয়া বেরিয়ে গেল? চেয়ারম্যান সাহেব আমি জানি আমি কার বিরুদ্ধে কথা বলছি। আপনি চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা আছে, তাই আপনাকে দোষী প্রমাণিত করার জন্য যথেষ্ট প্রমাণ লাগবে, আর সেই প্রমাণ আমি জোগাড় করেছি। কোন প্রমাণের কথা বলছো ঠিক তুমি? একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এরপরে শুভ নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর হাতে একটা কিছু নিয়ে আবার বেরিয়ে আসে। তারপর সবার সামনে এসে বলে উঠল, ওসি সাহেব এই যে প্রমাণ। আপনি নিশ্চয়ই জানেন এটা কি? হ্যাঁ, এটা তো একটা সিলিকন মাস্ক, কিন্তু এটা তোমার কাছে কেন? বলছি ওসি সাহেব, সবটা বলছি। আপনি ঠিক কথাই বলেছেন, এটা একটা সিলিকন মাস্ক, যা একেবারেই আশুতোষ আঙ্কেলের মুখের মতো করে তৈরি করা হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি একটু পরে দেখুন, তাহলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি তাহলেই বুঝতে পারবেন। তারপর শুভ সেই মাস্কটা ওসি সাহেবের হাতে তুলে দেয়। সেটা মুখে পড়ে নেয়, আর তাতেই সবাই অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে ওসি সাহেব যেন আশুতোষ বাবু হয়ে ওঠেন। এইসব দেখে চেয়ারম্যান সাহেব বলে উঠলেন, আহা, এইসবের মানে কি? কি হচ্ছে এইসব? এক্ষুনি জানতে পারবেন চেয়ারম্যান সাহেব। আসলে কি বলুন তো, আপনাকে খুঁজে বার করার জন্য আমাকে অনেকটা খাটতে হয়েছে, কারণ আপনি কোনো প্রমাণ ছেড়ে যাননি। হ্যাঁ, প্রমাণ পাওয়া গেছে খবরটা আমি বাবাকে বলেছিলাম সবাইকে জানাতে। এই তো দেবাশিস বাবু, আপনি এখানে? আপনি তো অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন আপনি। ওটা তো একটা ফাঁদ ছিল। আসল কথাটা একেবারেই মিথ্যে। শুধুমাত্র আপনাকে হাতে নাতে ধরার জন্য এই কথাটা প্রচার করা হয়েছিল। আর এটাও বলা হয়েছিল যে আমার বাবার শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, আজ বাড়িতে কেউ থাকবে না। আর আপনি ভাবলেন এটাই আপনার সুযোগ প্রমাণটা নিয়ে আসার। ওই জন্যই তো আপনি এখানে এসেছেন। মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। এই সব দেখে কখনো প্রমাণ হতে পারে না যে আমি অপরাধী। সেটাও প্রমাণিত হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। আচ্ছা ওসি সাহেব, আমাকে একটা কথা বলুন তো, একটা মানুষকে আপনি কিভাবে চিনবেন? শুভর কথা শুনে কেউ তার মানে বুঝতে পারল না। সবাই চুপ করে রইল। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। শুভ আবার বলে উঠল, বলুন ওসি সাহেব, একজন মানুষকে কিভাবে চিনবেন? আরে বাবা, আমি তো তোমার কথাই বুঝতে পারছি না, তাহলে উত্তর কিভাবে দেব? আচ্ছা বেশ, আমি বলছি। দেখুন, একজন মানুষকে অনেকভাবেই চেনা যায়।
যেমন 1 তার মুখ দেখে, 2 তার দেহের গঠন দেখে, 3 তার হাঁটা চলা দেখে। আর গলার স্বর। হ্যাঁ, অনেক সময় গলার স্বর শুনেও মানুষকে চেনা যায়, কিন্তু গলার স্বর পরিবর্তন করা যায়, তাই গলার স্বরকে তেমন একটা প্রাধান্য দেওয়া হয় না। হ্যাঁ, আর এখানে চেয়ারম্যান সাহেবের হাঁটা ওনাকে ধরিয়ে দিয়েছে। আসলে উনি মাস্ক পরে আশুতোষ আঙ্কেলের মতো দেখতে হলেও আশুতোষ আঙ্কেলের হাঁটাটা কপি করতে পারেননি, আর এটাই ওনার সব থেকে বড় ভুল হয়েছে। কি টেনশন হচ্ছে চেয়ারম্যান সাহেব? টেনশন? টেনশন আবার কিসের? তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে ওসি সাহেব আপনি ওই ভিডিওটা একবার ভালো করে দেখুন, বিশেষ করে ভিডিওতে থাকা ব্যক্তির হাঁটা অনুসরণ করুন, তাহলেই আপনি সবটা বুঝতে পারবেন। ভিডিওটা ভালো করে দেখে ওসি সাহেব চেয়ারম্যান সাহেবের দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ, একদম ঠিক বলেছ শুভ। উনি চেয়ারম্যান সাহেব, উনি তো এমনভাবেই হাঁটা চলা করেন, আর আমার সেটা ধরতে অনেকদিন সময় লেগেছে। আচ্ছা শুভ, এটা লক্ষ্য করলে কখন তুমি? চেয়ারম্যান সাহেব, আপনি একটু মনে করুন, রেস্টুরেন্টে আপনার সাথে আমাদের দেখা হয়েছিল, সেখানে আপনার চলে যাওয়াটা পেছন থেকে আমি দেখেছিলাম। তখন আমার কেমন যেন একটা খটকা লাগে। বাড়ি এসে আমি ভিডিও ফুটেজটা আরও ভালো করে চেক করি, আর তাতে আমার দুটো হাঁটার ধরন এক মনে হয়। তখন আমি ভাবি আপনি এটা করলেন কিভাবে? আপনি মুহূর্তের মধ্যেই আশুতোষ আঙ্কেল হয়ে উঠেছিলেন। ভিডিওটা চেক করেছি, ভালো মতো পরীক্ষা করেছি, তাতে প্রমাণিত হয় যে ভিডিওটা আসল, তাতে কোনোভাবেই কিছু করা হয়নি। তাহলে আপনি আঙ্কেলের মতো কিভাবে হলেন? তারপর আমি ভাবলাম, অপরাধী যত বড়ই হোক না কেন, কিছু না কিছু প্রমাণ তো নিশ্চয়ই থাকবে। আর সেই জন্যই কাল রাতে আমি গিয়েছিলাম আপনার বাড়িতে। আমি খবর নিয়েছিলাম আপনি রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, আর কাজের লোকেদের ম্যানেজ করেছেন ওসি সাহেব। আপনি একা মানুষ, বাড়িতে একাই থাকেন। আমার জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট, তাই আমি খুব সহজেই আপনার বাড়িতে ঢুকতে পেরেছিলাম। তারপর সারা বাড়ি খুব ভালো করে চেক করলাম। ভেবেছিলাম টাকার ব্রিফকেসটা পাবো, কিন্তু না, তার জায়গায় পেলাম এই সিলিকন মাস্কটা, আর তাতেই আমার সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই। এরপর চেয়ারম্যান সাহেব, আপনি বলুন আপনি কেন এসব করেছেন? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই চেয়ারম্যান সাহেব, এবার সত্যিটা বলে দিন। হ্যাঁ হ্যাঁ, এইসব আমি করেছি, পেশ করেছি আমি। কিন্তু কেন করেছেন আপনি এইসব? কি কারণ, কি উদ্দেশ্য ছিল আপনার? উদ্দেশ্য তো আমার বরাবরই ছিল, আর সেটা হলো আমার ভাই। আপনার ভাই মানে? আপনি কি বলতে চাইছেন? মনে পড়ে দেবাশিস বাবু উজ্জ্বলের কথা? হ্যাঁ, মনে পড়বে না কেন? আপনার ভাই উজ্জ্বল, কিন্তু সে তো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, কিন্তু কার জন্য উজ্জ্বল মারা গেছে সেটা নিশ্চয়ই জানেন। দেখুন, উজ্জ্বল মারা গেছে নিজের দোষে। সে অপরাধ করেছিল, তাই সে শাস্তি পেয়েছিল। কিন্তু সে জেল থেকে পালিয়ে যেতে চাইল, তাই পুলিশ তাকে ধরার চেষ্টা করেছিল। পুলিশ কিন্তু আগে গুলি চালায়নি। উজ্জ্বল পুলিশের বন্দুক নিয়ে তাদের দিকে তাক করেছিল। পুলিশ নিজে বাঁচার জন্য উজ্জ্বলকে গুলি করেছিল। এখানে আমি কি করেছি? কি করেছেন? কেন আপনি জানেন না আপনার জন্যই তো সে পুলিশের হাতে ধরা পড়েছিল? হ্যাঁ, এটা আমি মানছি, আমি পুলিশকে খবর দিয়েছিলাম। কারণ উজ্জ্বল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ড্রাগের নেশা ধরিয়ে দিচ্ছিল। কলেজের ছেলে মেয়েদেরকে উজ্জ্বল ড্রাগ দিত। আমি সেই ড্রাগের লিডারকে ধরিয়ে দিয়েছিলাম। এখন সেই লিডার উজ্জ্বল হলে আমার কি দোষ? দোষ? সবটাই আপনার দোষ। আপনার জন্য আমার ভাইটা মরে গেছে। আমি ওকে কত কষ্ট করে বড় করেছিলাম। উজ্জ্বল আমার ভাই না, আমার সন্তান ছিল। আর আমার সন্তানের মৃত্যুর জন্য সালা আপনি দায়ী। তাই আমি আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম বন্ধুকে বাঁচানোর জন্য আপনি নিজের কাঁধে দোষটা নেবেন, কিন্তু না, আপনি কিছুই করলেন না। তারপর ভাবলাম আশুতোষ বাবুই যাক জেলে। এইভাবে একে একে সব মানুষ যারা আপনার খুব কাছের
তাদের আমি সরিয়ে দেব, কিন্তু সেটা তো আর হলোও না, তাই তো? আর হবেও না। যতদিন বাবা আর আশুতোষ আঙ্কেলের মধ্যে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, ততদিন সেটা আর হবে না। চেয়ারম্যান সাহেব, মানছি আপনি উজ্জ্বলকে নিজের সন্তানের মতন মানুষ করেছিলেন, বড় করেছিলেন, কিন্তু আফসোস উজ্জ্বলকে আপনি মানুষ করতে পারেননি। না না, আমার ভাই কোনো খারাপ কাজ করেনি। আমি কিছুতেই মানতে পারবো না যে আমার ভাই কোনো দোষ করেছিল। আমার ভাইকে ফাঁসানো হয়েছিল। না চেয়ারম্যান সাহেব, আপনার ভাইকে ফাঁসানো হয়নি। আপনার ভাই দোষ করেছিল। আমি তদন্ত করেছিলাম। আপনার ভাই অনেক ছেলে মেয়ে সর্বনাশ করেছিল, সাথে তার অনেক মেয়ের সাথে সম্পর্কও ছিল। কত মেয়ে উজ্জ্বলের জন্য আত্মহত্যা করেছিল। সকল প্রমাণ জোগাড় করার পর আমি উজ্জ্বলকে গ্রেফতার করেছিলাম। কিন্তু উজ্জ্বল কি করলো? কোর্টে নিয়ে যাওয়ার সময় উজ্জ্বল কনস্টেবলের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করলো। ওর গুলিতে একজন কনস্টেবল পর্যন্ত মারা গিয়েছিল। তাই বাধ্য হয়ে আমি ওকে গুলি করেছিলাম। এখানে দেবাশিস বাবুর কোনো হাত নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনি তো আমাদের সাথেই খাবার খেলেন, বসেছিলেন, তাহলে কখন টাকাটা চুরি করলেন আর কিভাবেই বা করলেন? হ্যাঁ, আমি আপনাদের সাথেই ছিলাম, কিন্তু মনে করুন, খাবার খেতে বসে আমি একবার টয়লেটও গিয়েছিলাম, আর তখনই আমি মাস্ক পরে টাকাটা চুরি করি। কিন্তু আপনার কাছে তো ব্যাগ ছিল না। ছিল না, তবে বাড়ির বাইরে আমার যে লোকগুলো ছিল তাদের কাছে ছিল। টাকাটা চুরি করে আমি আবার আমার দলের লোকেদের হাতে সেটা দিয়ে ভেতরে চলে এসেছিলাম। কিন্তু আলমারি তো লক করা ছিল, আর চাবি কোথায় ছিল সেটা তো আপনার জানার কথা নয়। আমার কাছে মাস্টার কি ছিল, তার সাহায্যেই আমি লক খুলেছিলাম। টয়লেট যাওয়ার নাম করেই তো আমি আপনার রুমে এসে চুরিটা করেছিলাম, কারণ তখন সবাই খেতে ব্যস্ত ছিল, তাই রুমের দিকেও কেউ আসবে না। তারপর কাজ সেরে আমি আপনাদের সাথে খেতে বসে যাই। সত্যি আপনার বুদ্ধি আছে। তাহলে এবার বলুন, টাকার ব্রিফকেসটা কোথায় রেখেছেন? আমার বাড়িতেই আছে। বাড়িতে কোথায় আছে? আমার বাড়ির বাগানে পুঁতে রেখেছি। চলুন, আমাদের জায়গাটা দেখিয়ে দেবেন। এরপর চেয়ারম্যান সাহেবকে নিয়ে গিয়ে ওনার বাড়ির বাগানের মাটি খুঁড়ে সেই ব্রিফকেসটা বের করা হয়। চেয়ারম্যান সাহেবকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। তারপর ওসি সাহেব দেবাশিস বাবুকে বললেন, দেবাশিস বাবু, আপনার ছেলে কিন্তু খুব বুদ্ধিমান। আপনার ছেলের জন্যই কিন্তু আপনি আজকে বেঁচে গেলেন। তবে এটা প্রমাণ করা খুব কঠিন ছিল। না না স্যার, আমি একা না, আপনারা সবাই ছিলেন, তাই আমি পেরেছি। হ্যাঁ, কিন্তু তুমি তো আসল সত্যিটা খুঁজে বার করেছো। পুলিশ যেটা পারেনি সেটা তুমি পেরেছো। তুমি আরো অনেক বড় হও, আমি তোমার পাশে আছি। অনেক ধন্যবাদ স্যার, আমি জানি আপনারা আমার পাশে আছেন। এরপর চেয়ারম্যান সাহেবকে পুলিশ গ্রেপ্তার করার পর পুলিশ আশুতোষ বাবুকে ছেড়ে দেয়। আশুতোষ বাবু বাড়ি ফিরে আসেন আর বলেন, শুভ, তোর জন্যই আমি বাড়ি ফিরে এসেছি। না আঙ্কেল, পিয়ালও আমার সাথে ছিল। না, একেবারেই না। বাবা আজ তোর জন্য জেলের বাইরে আছে। হ্যাঁ, কিন্তু তুই আমার সাথে ছিলি বলেই না আমি এত কিছু করতে পেরেছি। তোর আমার বন্ধুত্ব সারা জীবন এভাবেই অটুট থাকবে। সত্যি, মানুষকে দেখে বোঝা যায় না সে কেমন। চেয়ারম্যান সাহেবকে দেখে আমি কোনোদিনও বুঝতে পারিনি উনি ওনার মনের মধ্যে এতটা রাগ, এতটা হিংসা জমা করে রেখেছেন। ভালোই হলো ওনার আসল চেহারাটা আমরা ধরতে পারলাম। বাইরে থেকে সবাইকে ভালোই দেখায় বাবা, কিন্তু কার মনে কি চলে সেটা তো বোঝা যায় না। তাই সব সময় নিজেদের সাবধান থাকা উচিত। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো। আমি বয়সে তোর থেকে বড় হলেও অভিজ্ঞতায় তুই আমার থেকে অনেক বড় রে। সত্যি, তুই যেভাবে ভেবেছিস সেভাবে তো আমরাও ভাবতে পারতাম না। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না। এবার কিন্তু আমার একটা জিনিস চাই। কি জিনিস? এটাই যে এবার আমরা সবাই মিলে ঘুরতে যাব। কোথায় যাবি বল? দীঘা। দীঘা ঘুরতে যাবি? ঠিক আছে, তুই যখন বলেছিস তখন দীঘাতে আমরা সবাই মিলে যাব।
শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, মৌ রুই দাসের লেখা রহস্যের চক্রব্যূহ। আজকের গল্প পাঠে আমি স্বর্ণাভ, গল্পের নাট্যরূপ অরিত্রা, দেবাশিসের চরিত্রে অরূপ, শুভ পিনাকি, পিয়াল শ্রীদীপ, আশুতোষের ভূমিকায় শুভাশিস, কাউন্সিলর সায়ন, রেখা বর্ণিনী, চেয়ারম্যানের ভূমিকায় শুভঙ্কর, ওসি অর্ঘ্য, ইন্সপেক্টরের ভূমিকায় সুমন, কল্যাণ ঋষি, শ্রাবণী দীপান্বিতা। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ, পোস্টার ডিজাইন পিনাকি। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।